আসসালামু আলাইকুম। চৈত্রিকা লিখেছেন বোরহান আক্তার রেশমি। চৈত্রিকাকে সত্যি সত্যি পল্লবী দ্বিতীয়বারের মতো বরণ করে ঘরে তুলেছে। সবাই খুশি হলেও চয়ন, পিয়াস, সাদিক শুধু পারছে না সবাইকে চোখ দিয়ে ভস্ম করে দিতে। কিন্তু প্রহরের সামনে তাদের কোনো কিছুই যে চলবে না এটা তার ভালো মতোই জানে। নাসিমা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, যতটুকু সম্ভব নজর এড়াচ্ছে অনিমের। কিন্তু অনিম বারবার ওই নাসিমার দিকেই তাকাচ্ছে। ও হ্যাঁ, অনিম যেহেতু চৈত্রিকার ফুফাতো ভাই, তাই বোনের শ্বশুরবাড়ি হিসাবে সেও এসেছে জমিদার বাড়িতে। এতে কেউ তেমন কিছু না মনে করলেও নাসিমা সাদিককে বারণ করেছিল। সাদিক নাসিমার কথা শুনেও কাউকে কিছু বলেনি। নাসিমা ব্যবহার তার কাছে সন্দেহজনক লেগেছে, কিন্তু পুরো বিষয়টি তাকে কিছুই বলেনি। এখন সে অযথা কারণে যদি অনিমকে জমিদার বাড়িতে যেতে নিষেধ করে, সেটা ভালো দেখায় না। এদিকে অনিমের মাথা হ্যাং হয়ে গেছে। চৈত্রিকার বিয়ের কথা শুনে আর নাসিমাকে দেখে সে রীতিমতো আকাশ থেকে পড়েছে। যতবারই সব ভাবছে ততবারই তার হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে ইচ্ছে করছে। নিজের মাথায় এত প্রেশার না দিয়ে সে ছুটল চৈত্রিকার কাছে। চৈত্রিকা তখন কেবলই নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা লাগিয়েছে। অনিম হন্তদন্ত হয়ে ছুটে এসে চৈত্রিকার সামনে দাঁড়ায়। চৈত্রিকা ভড়কে গিয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। কোনো রকমে বলে, কি হয়েছে অনিম ভাই, তুমি এমন ছুটে এলে কেন? তুই আমাকে এটা জিজ্ঞেস করছিস? তোরা মামে মিলে যে আমার মাথার 12টা বাজিয়ে দিয়েছিস, তার কি হবে শুনি? চৈত্রিকা সতর্কিত দৃষ্টিতে চারপাশ নজর বুলিয়ে বলে, এসব কথা বলো না ভুল করেও। এটা কিন্তু বাড়ি কম, শত্রু বাড়ি বেশি। এখানে এক একটা ইট পাথরও আমাদের জন্য ভয়ঙ্কর, তাই এসব কথা বলো না এখানে। অনিম ফুস করে শ্বাস নেয়, গাল দুটো কিছুটা ফুলিয়ে বলে, তো জমিদারের বউ এবার আমাকে নিজের ঘর দেখাই দে। আমি একটু ঘুমিয়ে মাথা ঠান্ডা করতে চাই। ও মা, এই অবেলায় ঘুমাবে? আর একটু পর তো আজান দেবে। দেখ, তুই আমারে ঘর দেখাই দে। আচ্ছা চলো, নীরা আপুকে ডেকে তোমাকে ঘর দেখাচ্ছি। অনিম মাথা নেড়ে চৈত্রিকার পিছু পিছু হাঁটা লাগায়। তারপর হুট করেই আবার চৈত্রিকার পাশাপাশি এসে বলে, চৈত্রিকা, একটা জিনিস খেয়াল করছিস? কি জিনিস? ছোটবেলায় তোকে কোনো কাজ দিলে তুই না করলে তখন আমি তোকে জমিদারের বউ বলতাম। এখন দেখি তুই সত্যি সত্যি জমিদারের বউ হয়ে গেছিস। ওয়াও, এই তুইও আমারে জমিদারের মেয়ে জামাই বল? তাহলে আমিও জমিদারের মেয়ে জামাই হয়ে যাব। হাউ সুইট। অনিমের কথার ধরন শুনে চৈত্রিকা হেসে বলে, নীরার ঘরের সামনে গিয়ে বলে, আমার কিন্তু একটা ননদিনী আছে অনিম ভাই। অনিম লাফিয়ে ওঠে। চৈত্রিকাকে কিছু বলার আগেই চৈত্রিকা নীরার ঘরের ভেতর চলে যায়। অনিম যায় না। সে বাইরে থাকতেই চৈত্রিকা আর নীরা একসাথে বের হয়ে আসে। অনিম আর কিছু বলতে পারে না। এরপর নীরার সাথে চৈত্রিকা অনিমকে ঘর দেখিয়ে আবার নীরার সাথেই ফিরে আসে। অনিমের পেট ঘুরঘুর করা শুরু করে। বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে এপাশ ওপাশ করে। বিড়বিড় করে বলে, এই মেয়েটার নিজের ননদিনীর কথা বলে গেল, কিন্তু দেখিয়ে গেল না আহা জমিদারের মেয়ে জামাই। রাতে সবাই খেতে বসার পর পল্লবী খাবার নিয়ে চিত্রর ঘরের দিকে যায়। অর্পিতা অনেকক্ষণ থেকে উসখুস করছিল চিত্রের ঘরে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই যেতে পারছিল না। মূলত যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। পল্লবীকে খাবার হাতে দেখে অর্পিতা দৌড়ে আসে। পল্লবী হুট করে অর্পিতাকে সামনে চলে আসতে দেখে খানিকটা চমকালেও নিজেকে সামলে হাসার চেষ্টা করে বলে, কিছু বলবি অর্পি? অর্পিতা মাথা নিচু করে দৃষ্টি এদিক ওদিক করে ফাঁকা ঢুক গিলে আমতামতা করে বলে, খাবারটা আমাকে দাও বড় আম্মু, আমি নিয়ে যাই। পল্লবী প্রথমে না করতে গিয়েও আবার থেমে যায়। অর্পিতার ইতস্ত করার কারণ বুঝতে পেরে হাসি মুখে খাবারের প্লেট অর্পিতার হাতে ধরিয়ে দেয়। তারপর অর্পিতার থুতনিতে হাত রেখে বলে, দেখ মা, তখন চিত্রকে পাচ্ছিলাম না বলেই টেনশনে তোকে যাতা বলে দিয়েছি। তুই কিছু মনে করিস না, কিংবা বড় আম্মুর উপর রাগ রাখিস না। আমি মা তো, আমার ভেতরটা বুঝবি না? আর চিত্রর ঘরে যেতে এত ইতস্ত করার কি আছে? মাঝে সবটুকু ভুলে যাওয়ার চেষ্টা কর। দুজনে আবার আগের মতো হওয়ার চেষ্টা কর। অর্পিতা মাথা নাড়ায়। পল্লবী হেসে নিচে চলে যায়। অর্পিতা খাবার হাতে বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে ঘরের সামনে যায়। প্রহর যেহেতু এই সময় বাড়িতে, তাই দরজার সামনে আর কোনো পাহারাদার নেই। অর্পিতা ঘরের বাইরে থেকে গলা পরিষ্কার করে দরজাটায় টোকা দেয়। ছোট্ট করে বলে, চিত্র ভাই আসবো? শ্বাস আটকে রেখে চোখ বন্ধ করে ফেলে অর্পিতা। হঠাৎ করেই তার কি হয়েছে কে জানে। নিজের অনুশোচনাবোধের জন্য এমন হচ্ছে নাকি অনুভূতির জন্য বুঝে ওঠে না। ওপাশ থেকে এতগুলো দিন পর অর্পিতার কণ্ঠস্বরে থমকায় চিত্র। নিজের অনুভূতিদের সংযত করতেই ঘরের মাঝ থেকে অর্থি ছুটে গিয়ে দরজা খুলে দেয়। দুরন্ত গলায় বলে, আসো আসো, জলদি আসো। আমি আর চিত্রভাই একা একা প্রচুর বিরক্ত হচ্ছিলাম। এবার তুমি এসে গেছো, আমরা একসাথে আড্ডা দেব। অর্পিতার হাত ধরে ঘরের ভেতর আনে অর্থি।
অর্পিতা একবারের জন্য মাথা উঁচু করে তাকায় না। চিত্র কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। অর্থি আরাম করে বিছানার উপর বসে। অর্পিতা ঠায় দাঁড়িয়ে থেকে নিজের জায়গায়। অর্থি অর্পিতার দিকে তাকিয়ে বলে, ওই আপু, দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। আর তুমি কি ভাইয়াকে খাইয়ে দেবে? অর্পিতা এবারও কিছু বলে না। চিত্র নিজেই অর্থিকে বলে, আপু নিচে যাও, খেয়ে আসো। অর্থি কিছু বলতে গিয়েও বলে না, চুপচাপ ভদ্রমেয়ের মতো মাথা নাড়িয়ে ঘর থেকে বের হয়ে যায়। অর্পিতা তখন নিজের জায়গায় দাঁড়িয়ে মেঝেতে নখ খুঁড়ছে। কিছুটা সময় ওভাবে যাওয়ার পরও যখন অর্পিতার কোনো হেলদোল হয় না, তখন চিত্র গম্ভীর স্বরে ডাকে, ওখানেই দাঁড়িয়ে থাকবি, এদিকে আয়। অর্পিতা ছোট ছোট পা ফেলে এগোয়। চিত্রর সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে থাকে। চিত্র ভ্রুকুচকে বলে, খাইয়ে দে। অর্পিতা চমকে তাকায়। চিত্র চোখ দিয়ে ইশারা করে। অর্পিতা বিনা বাক্যে বসে পরে কোনো কথা ছাড়াই হাত ধুয়ে খাইয়ে দিতে থাকে। পুরোটা সময় দুজন চুপ করেই কাটায়। খাওয়ানো শেষে অর্পিতা প্লেট গ্লাস নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। এতগুলো দিন পর দুজনেই বুঝতে পারে না একে অন্যকে কি বলা উচিত, কি করা উচিত। অর্পিতা বের হয়ে আসতে নিলে চিত্র পেছন থেকে ডাকে। অর্পিতা ফিরে তাকাতেই বলে, আমাদের মাঝে কবে থেকে এত দূরত্ব হয়ে গেছে অর্পি? রাতে চট্টিকা খেয়ে আগে এসে বিছানা ঠিক করে। প্রহর তখনও ঘরে আসেনি বলে আলমারি খুলে তা আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে শুরু করে। আলমারি গোছানোর সময় চট্টিকা কিছু কাগজপত্র আর পুরনো একটা ডায়েরি পায়। চট্টিকা উল্টে পাল্টে কাগজগুলো দেখার আগে ডায়েরিটা দেখতে থাকে। ভ্রুকুচকে প্রথম পৃষ্ঠা উল্টাতেই চোখ পড়ে প্রহরের নাম। পরের পৃষ্ঠা উল্টাতে মহুয়ার হাসি মুখের একটা ছবি বেরিয়ে আসে। চট্টিকা ভালো মতো পর্যবেক্ষণ করে ছবি, বিড়বিড় করে বলে, মহুয়া বুবুর ছবি এখনো এত যত্ন করে রেখেছে, এখনো তাকেই ভালোবাসে নাকি? কিন্তু উনি তো নিজেই। চট্টিকা নিজের ভাবনা সরিয়ে ফের পরের পৃষ্ঠা উল্টায়। কয়েকটা বাক্যে লেখা নিষ্ঠুর বাণী। আমি ভালোবাসাকেও মেরে ফেলতে জানি, যদি ভালোবাসার মানুষটা বিশ্বাসঘাতক হয়। আমি ভালোবেসে আমার বিরহ পুষতে পারি, যদি ভালোবাসার মানুষ সঠিক হয়। তবে আমি এই পাথর হৃদয়ে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে মৃত্যু দিতে পারি। কেটে টুকরো টুকরো করে সেই রক্তে গোসলও করতে পারি। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করার শাস্তি নিজের মৃত্যু দিয়ে পাবে। তোমার রক্তে রঞ্জিত হবে জমিদার বাড়ির পুকুর। গায়ের লোমকূপ দাঁড়িয়ে যায়। বাক্যগুলোতে এমন কিছু ছিল যা চট্টিকার মনে দাগ কেটে যায়। পরের পৃষ্ঠা উল্টানোর আগেই দরজা খোলার শব্দ হয়। চট্টিকা তাড়াহুড়ো করে ডায়েরি আর কাগজগুলো নিজের পেছনে লুকায়। প্রহর ঘরে ঢুকে চট্টিকাকে এভাবে দাঁড়িয়ে থাকতে বলে, ওখানে কি করছো? চট্টিকা প্রথমে নিজেকে শান্ত করে, তারপর শান্ত ভঙ্গিতে বলে, তেমন কিছু না। আলমারিটা অনেক এলোমেলো হয়ে আছে বলে ঠিক করছি। ঘুমাবে কখন? এই তো আসছি। প্রহর আর কিছু না বলে গোসলখানায় ঢুকে যায়। চট্টিকা ডায়েরি আর কাগজপত্র সাবধানে রেখে আলমারি বন্ধ করে এসে বিছানায় বসে। প্রহর বেশ কিছুক্ষণ বাদেই হাত মুখ মুছতে মুছতে বের হয়। চট্টিকা নিজেকে শান্ত করার চেষ্টা করে, ছোট্ট করে জিজ্ঞেস করে, নিবিড় ভাই কোথায়? জানেন কিছু? হঠাৎ নিবিড় ভাইয়ের খোঁজ? না, মানে ওনাকেও তো পাওয়া যাচ্ছে না। প্রহর নিজের কাজে মন দিয়ে বলে, পরশু চলে আসবে। দুজনে আবার চুপ। প্রহর চুপচাপ এসে বিছানায় শুয়ে পড়ে। চট্টিকা কিছুক্ষণ ওভাবে বসে থাকলে প্রহর হাতে টেনে শুয়ে দেয়। এক হাতে নিজের বক্ষে টেনে নিয়ে চোখ বন্ধ করে থাকে। কয়েক সেকেন্ডের এই কাজে চট্টিকা হতভম্ব। পর মুহূর্তে নিজেই মুখ গুজে দেয় প্রহরের প্রশস্ত বুকে। প্রহর চোখ বন্ধ অবস্থাতেই হাসে, কোনো কথা বলে না। বেশ অনেকটা সময়ের মধ্যেই প্রহর ঘুমিয়ে পড়ে। চট্টিকারও নিজের ঘুম পেয়ে যায়, কিন্তু হুট করেই সেই ডায়েরি আর কাগজের কথা মনে পড়তেই ঘুম উড়ে যায়। ভীষণ আলগোছে প্রহরের হাত ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে উঠে বসে। একবার ভালো মতো প্রহরকে পর্যবেক্ষণ করে নিয়ে নিজে উঠে সরাসরি দাঁড়ায় আলমারির সামনে। সাবধানে সেখান থেকে কাগজপত্র আর ডায়েরি নিয়ে চেয়ারে বসে। ডায়েরি পৃষ্ঠা উল্টিয়ে পরের পৃষ্ঠায় আসে। দুপাতায় কিছু না থাকলেও পরের পাতায় ছোট করে লেখা, প্রহর রেনোয়াজের সাথে এই ভয়ঙ্কর গেম খেলা উচিত হয়নি মহুয়া। চট্টিকা কপাল কুঁচকে নেয়। প্রহরের সাথে মহুয়া আবার কোন গেম খেলছিল? উত্তর নেই। চট্টিকা আবারও পৃষ্ঠা উল্টায়। পরের 4-5 পৃষ্ঠা ফাঁকার পর একটা ছোট্ট নোট করা, পরকীয়ার মতো জঘন্যতম কাজ। আমার বউ হয়েও তুমি আমার ছোট ভাইয়ের সাথে যে সম্পর্কে জড়িয়েছ, এর পরিণতি ভয়ঙ্কর হবে। এতটাই ভয়ঙ্কর যে তোমার বুক কেঁপে উঠবে শুধু মৃত্যুর কথা ভাবলেই। চট্টিকা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। কয়েক পৃষ্ঠা উল্টাতেই বাকি সব ফাঁকা। চট্টিকা ভালো মতো দেখতেই কানে আসে। এরপর তোমার মৃত্যুর দিন, যখন তোমার শিরায় শিরায় ছিদ্র করছিলাম, তখন তুমি কাটা মুরগির মতো করছিলে। তোমার শিরা উপশিরা দিয়ে যখন রক্তের স্রোত বয়ে যাচ্ছিল, তখন আমি প্রশান্তি অনুভব করছিলাম। তুমি বাঁচার জন্য ছটফট করছিলে, আর আমি তোমার মৃত্যুর জন্য ছটফট করছিলাম। প্রহর রেনোয়াজের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম দিয়েছিলাম তোমাকে। চট্টিকা চমকে চেয়ার ছেড়ে উঠে পড়ে। প্রহর বিছানায় হেলান দিয়ে বসে তার দিকে তাকিয়ে আছে। প্রহরের হঠাৎ এমন নৃশংস রূপের বর্ণনা শুনে হাঁপাতে থাকে। প্রহর শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, ছোট্ট করে বলে, ভয় পাচ্ছ কেন? তুমি তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করনি, তবে ভয়ের কি আছে
আছে চৈত্র? চৈত্রিকা হঠাৎ করে স্বাভাবিক হতে পারে না, ঘন ঘন শ্বাস নিয়ে প্রহরের মুখের দিকে তাকিয়ে থাকে। মানুষটা রহস্যময় ছিল, কিন্তু এত ভয়ঙ্কর। মহুয়ার মৃত্যু কল্পনা করে চৈত্রিকার শিরা উপশিরা কেঁপে ওঠে। প্রহর হেসে বলে, অত ভয় পাওয়ার কি আছে চৈত্র? যে খেলায় নেমেছ সে খেলায় এর থেকেও বেশি ভয়ঙ্কর হতে হয়, এর থেকেও বেশি নৃশংস হতে হয়। আর তো কদিন তারপর নিজেই কেমন করে ভয়ঙ্কর হয়ে উঠবে নিজেও জানো না। ঝড় বাদলের দিন, চারদিকে অন্ধকার হয়ে আছে। বাতাসে পুরো গ্রামকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে। গোটা জমিদার বাড়ি খাকা করছে। কোথাও কোনো জনমানব নেই। নাসিমা ঘরের দরজা আটকে দরজার পাশ ঘেঁষে বসে ফুপাচ্ছে। বাড়ির থেকে চৈত্রিকার আওয়াজ আসছে। আর কতক্ষণ ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবে মা? বের হয়ে আসো। তোমার সব পাপের শাস্তি তোমার কাছে আসার জন্য ছটফট করছে। তাড়াতাড়ি আসো মা। নাসিমা দুদিকে মাথা নাড়াতে থাকে, বারংবার কান্নারত গলায় বলে, তুই এরকমটা করতে পারিস না চৈত্র। আমি তো তোর মা হই, তোকে জন্ম দিয়েছি, তুই আমাকে মারতে পারিস না। আমাকে ছেড়ে দে মা। চৈত্রিকা হেসে ওঠে। ফাঁকা বাড়িতে চৈত্রিকার হাসি ভুতুরে লাগে, গায়ের লোমকূপ দাঁড়িয়ে যায়। চৈত্রিকা তলোয়ার দিয়ে ঘরের দরজায় আঘাত করে চোয়াল শক্ত করে বলে, হ্যাঁ, তুমি তো সেই মা যে নিজের সন্তানকে অন্য পুরুষের জন্য মেরে ফেলতে চাইছিলে। তুমি তো সেই নিকৃষ্ট মহিলা যে পরকীয়ায় পড়ে আমাদের নিঃস্ব করে দিতে চেয়েছিলে। তোমাকে এত সহজে ছেড়ে দিলে আমার বাবা শান্তি পাবে না তো। তাই তোমার শাস্তি তোমার পেতেই হবে। পরপর দুবার আঘাত করে দরজায়। তলোয়ারটা এত বেশি ধারালো ছিল যে দরজার এপাশ ওপাশ হয়ে যায়, কিছুটা জায়গা ভেঙে যায়। চৈত্রিকা সেই ফুটোতে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলে, মা, এবার কোথায় যাবে? নাসিমা পেছনে তাকিয়ে শুধুমাত্র চোখ দুটো দেখে ভয়ে চিৎকার করে ওঠে। চৈত্রিকা হাসতে শুরু করে। মিনিট খানেকের মাঝেই কেমন করে যেন দরজাটা খুলে যায়। নাসিমা চৈত্রিকার সামনে পড়ে বারবার মিনতি করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু চৈত্রিকা সে কান্নায় গলে না। তলোয়ার দিয়ে আঘাত করে একদম বুক বরাবর। নাসিমার আত্মা ছটফট করতে থাকে, মুখ দিয়ে রক্ত উঠে যায়, তবুও চৈত্রিকা থামে না। পরপর আরো দুবার তলোয়ার চালিয়ে দেয়। বিকট শব্দে ক্রোধ নিয়ে বলে, তুমি মা নামের কলঙ্ক। তুমি আমার সুন্দর গোছালো জীবনটা একদম এলোমেলো করে দিয়েছ। তোমার মৃত্যুতে তোমার সকল পাপ লোভ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এ পর্যায়ে লাফিয়ে ওঠে নাসিমা। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকে, আমাকে মারিস না চৈত্র, আমি তোর মা হই, আমাকে মারিস না। ঘুমের ঘোর তখনও তার যায়নি। নাসিমার চিৎকারে সাদিকেরও ঘুম ভেঙে যায়। উঠে বসে আগলে নেয় নাসিমাকে। দুবাহুতে হাত রেখে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কি পাগলের প্রলাপ বকছ নাসিমা? কি হয়েছে? এমন করছো কেন নাসিমা? সাদিকের ধাক্কায় নাসিমা আরো জোরে কাঁদতে থাকে। সাদিকের হাতে আঁকড়ে ধরে বলে, আমাকে বাঁচাও সাদিক, আমাকে বাঁচাও। চৈত্রিকা আমাকে মেরে ফেলবে। দেখো ও কেমনে তলোয়ার নিয়ে এগিয়ে আসছে। সাদিক নাসিমার কথার আগা মাথা বোঝে না, কোনো রকমে বলে, কোথায় চৈত্রিকা? সামনে দেখো, কেউ নেই। আরে ও ওইখানে দাঁড়িয়ে। নাসিমা সামনে তাকিয়ে চুপ করে যায়। খানিকটা সময় নিয়ে চুপ করে বসে থাকে। সাদিক বুঝতে পারে নাসিমা স্বপ্ন দেখেছে, তাই নাসিমার চোখ মুছে দিয়ে বলে, চৈত্রিকা তোমাকে মারবে কেন নাসিমা? ও তো তোমার মেয়ে। তুমি খারাপ স্বপ্ন দেখেছ, শান্ত হও, শুয়ে পড়ো। সকাল হওয়ার আরো অনেকটা বাকি। তুমি ওকে এখনো চেনোনি সাদিক। চৈত্র ওর বাবাকে যতটা ভালোবাসে আমাকে ততটাও ভালোবাসতো, কিন্তু আমি যা করেছি তাতে ও আমাকে প্রচন্ড ঘৃণা করে। আগে ও এমন ছিল না, কিন্তু এখন ওর কঠোরতার মাপ অনেক বেড়েছে। আমাকে ছাড়বে না ও। সাদিক সব কথা ঘুরিয়ে দেয়, নাসিমাকে বুঝিয়ে সুজিয়ে শুয়ে দেয়, নিজেও লাইট অফ করে শুয়ে পড়ে। নাসিমা চোখ বন্ধ করতেই আজানের ধ্বনি কানে আসে। ভয়ে চোখ খুলে ফেলে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তবে কি এই স্বপ্নটাও সত্যি হবে? ভয়ে আতঙ্কে নাসিমা জড়সড় হয়ে যায়। ভেতরে মৃত্যু ভয় ঢুকে যায়। সকাল সকাল ওর থেকে পড়তে বসাতে নিয়ে পল্লবী পুরো বাড়ি ছুটে বেড়াচ্ছে। ওর থেকে পড়তে বসতে বলায় সে ফাঁকি দিয়ে পুরো বাড়িতে চক্কর দিচ্ছে। কেউ বলবে এই মেয়ের আর দুদিন বাদেই মাধ্যমিক। পল্লবী অর্থের পেছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলেও অর্থি হাঁপায় না। সুন্দর করে মায়ের চোখ ফাঁকি দিয়ে এ ঘর ও ঘরে চক্কর কাটতে শুরু করে। এক পর্যায়ে ঢুকে পড়ে অনিমের ঘরে। অনিম তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর হিবিজিবি গান গাচ্ছে। অর্থি নিজেদের বাড়িতে হুট করে অপরিচিত এমন কাউকে দেখে চোর বলে চিৎকার করে ওঠে। অর্থির চিৎকারে অনিমের হাত থেকে চুরুনি পড়ে যায়। অনিম ভ্যাবাচেকা খেয়ে ছুটে এসে অর্থির মুখ চেপে ধরে। অর্থি মুখ থেকে হাত সরানোর চেষ্টা করতে করতে ওভাবেই অস্পষ্ট শব্দ করতে থাকে। অনিম ধমক লাগায়, এই মেয়ে চুপ, এমন বোবার মতো করতেছো কেন? ভালোভাবে কথা বলতে পারো না? অর্থি ভ্রু কুচকে চুপ করে যায়।
অনিম ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে কি। অর্থি কোনো কথা না বলেই কামড় বসিয়ে দেয় অনিমের হাতে। অনিম হাত সরিয়ে নিয়ে আর্তনাদ করে ওঠে। অর্থি অনিমের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, একে তো আমাদের বাড়িতে চুরি করতে এসেছেন, আবার আমাকে বোবা বললেন। একদম বড় ভাইজানকে ডেকে এনে আপনাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। অনিম ভ্রু কুঁচকে থাকে। অর্থির মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে এটা কি। আগে দেখেছি কিনা কিন্তু মনে পড়ে না, তাই ঝাঁঝালো স্বরে বলে, এই মেয়ে, এটা তোমাদের বাড়ি মানে কি? এটা আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, আর আমাকে দেখতে কি চোরের মতো লাগে? আমি ভদ্র বাড়ির পড়ালেখা জানা ছেলে, চোর নেই, বুঝেছ? অর্থি ভেঙচি কাটে, বিছানার উপর পা তুলে বসে বলে, এটা আমাদের বাড়িই বুঝছেন? আপনার কোনো বোনের শ্বশুর বাড়ি? কোন বোনের শ্বশুর বাড়ি এটা? বড় ভাবিজানেরও কোনো ভাই নেই, মেজ ভাবিজানেরও তো কোনো ভাই নাই, তাহলে আপনি কোন ভাবিজানের ভাই? চুরি করতে এসে মিথ্যা বলা হচ্ছে। চৈত্রিকার ভাই হই আমি। অর্থি শটান হয়ে লাফিয়ে ওঠে। এক লাফে সরাসরি অনিমের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তার দিকে করে বলে, বড় ভাবিজানের ভাই আপনি? বড় ভাবিজানের ভাইও আছে? অনিম উত্তর দেয় না। অর্থি এক আঙ্গুল দিয়ে অনিমের পেটে গুঁতো দিয়ে বলে, পেট মোটা, বলেই খিলখিল করে হাসতে থাকে। অনিম কটমট করে ওঠে। অর্থি মুখে হাত চেপে হাসে। অনিম ফের ধমক দেয়। অর্থি চমকে ওঠে, হাসি থামিয়ে দেয়, তারপর চোখ ছোট ছোট করে বলে, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? আমি কিন্তু বড় ভাইজানকে বলে দেব। এর মাঝে অনিমের ঘরে চৈত্রিকা আসে। অর্থিকে এই ঘরে এই সময় দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হয়। অর্থির কাছে যেতে যেতে জিজ্ঞেস করে, এই সময় তুমি এখানে? তোমাকে না আম্মাজান খুঁজছে। অর্থি, পড়তে বসবা কখন? অর্থি এসে চৈত্রিকার কাজ ঘেঁষে দাঁড়ায়, তারপর চোখ নামিয়ে অনিমের দিকে আঙ্গুল তুলে বলে, এটা আপনার ভাই হয় বড় ভাবিজান? চৈত্রিকা মাথা নাড়ায়। অর্থি গাল ফুলিয়ে বলে, আপনার ভাই আমাকে বকা দিয়েছে, আপনি ওনার কান মুলে দিন। অনিম হাঁ করে তাকায়, ফুস করে বলে ওঠে, এই মেয়ে, তুমি যে আমাকে চোর বললে, তার বেলায় তো দেখতে পেট মোটা চোরের মতো হলে চোর বলবো না? অবস্থা ব্যাগতিক দেখে চৈত্রিকা দুজনকেই থামিয়ে দেয়, তারপর অর্থিকে বলে, আচ্ছা আমি ভাইয়াকে বকে দেব, তুমি যাও পড়তে বসো। আম্মাজান কিন্তু খুঁজতেছে তোমাকে, সামনে তোমার মাধ্যমিক না? ভালো লাগে না পড়তে? এরপর এরপর মাস্টার মশাইটাও নেই, উনি না থাকলে আমার আরো পড়তে ইচ্ছে করে না। বড় ভাবিজান। অর্থি মন খারাপ করে বিছানার উপর বসে। চৈত্রিকা অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে নিজের ঘরে পাঠায়। অর্থি চলে যেতেই অনিম তেড়ে এসে বলে, এটা তোর ননদ নাকি অন্য কিছু? ছি ছি, আমার জমিদারের মেয়ে জামাই হওয়ার শখ মিটে গেছে, আমাকে কি না চোর বলে? শেষমেশ চোর। চৈত্রিকা হাসতে হাসতে বলে, এত তাড়াতাড়ি শখ মিটে গেলে হবে অনিম ভাই? জমিদারের মেয়ে জামাই হতে হবে তো নাকি? অনিম ভেঙচি কাটে। হুট করেই কালকের কথা মনে পড়াতে চেপে ধরে চৈত্রিকাকে বিছানায় বসিয়ে দিয়ে বাহিরটা একবার দেখে আসে। চৈত্রিকা হঠাৎ অনিমের এমন ব্যবহার ধরতে পারে না, বুঝতেও পারে না। অনিম দ্রুত চৈত্রিকার কাছে এসে বলে, তোদের মা মেয়ের কাহিনী বল জলদি, কাল থেকে আমার পেট গুড়গুড় করতেছে সবকিছু শোনার জন্য। এখন বল তাড়াতাড়ি। এখন? হ্যাঁ এখনই। তুই এখনই বলবি আমাকে সব? এখন মানে এখন। চৈত্রিকা দীর্ঘশ্বাস নেয়, তারপর বলে, কি কি জানতে চাও? ওটা কি সত্যি মামি ছিল? মামি যদি হয় তাহলে বেঁচে আছে কেমন করে? সবাই তো জানতো মামা মামি সবাই মারা গেছে, তোর এত পরিবর্তন কেন? কেমন করে? কিসের জন্য? তুই আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি কেন? ওটা মায়ের সেদিন কিছুই হয়নি। যেদিন বাবা আগুনে পুড়ে মারা যায়, ওই দিন বাড়িতে আরো অনেক কিছু হয়েছিল। বাবা সাংবাদিক হওয়ার সুবাদে সবাই ভেবে নিয়েছিল কোনো শত্রুপক্ষ আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু সেদিন এমন কিছুই হয়নি। মাধ্যমিক শেষ হয়ে যাওয়ায় কোনো কাজ ছিল না আমার, সারাদিন বাড়িতে বসে বসে কাটাতাম। সেদিন যখন আমি ঘরে বসে বই পড়ছিলাম তখন বাড়িতে কেউ আসে, আমি সাধারণ ভেবে ঘর থেকে বের হইনি। একটু পরই হুট করে চেঁচামেচির ভাঙচুরের আওয়াজ পাই, কিন্তু ঘর থেকে বের হতে নিলে আর বের হতে পারি না, বাহির থেকে দরজা আটকে দেওয়া। বাহিরে কি হচ্ছিল কিছু বুঝতে পারতেছিলাম না। হুট করেই বাবার আর্তনাদ পাই, আমি অস্থির হয়ে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হই। এক পর্যায়ে বাড়িতে আগুন লেগে যায়। আগুনের ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট শুরু হয়। বাড়িতে যখন পুরোপুরি আগুন লাগায়নি তখন বাবা ঘরের দরজা খুলে দেয়। বাবার পুরো শরীর রক্তে মাখা। চৈত্রিকা আর কিছু বলতে পারে না, গলা ভার হয়ে আসে। অনিম বুঝতে পেরে পানি এগিয়ে দেয়। চৈত্রিকা পানি না খেয়ে নিজেকে শক্ত করে। বাবার রক্ত মাখানো শরীরটা এখনো চোখে ভাসে। সেই দৃশ্যের মতো ভয়ঙ্কর কিছু বোধ হয় পৃথিবীতে আর একটিও নেই। চৈত্রিকা বড় বড় করে শ্বাস নেয়। অনিম জিজ্ঞেস করে, তুই বের হলি কেমন করে? আর মামি? বাবার ওই অবস্থা দেখে আমার মাথা ঘুরিয়ে যায়। বাবাকে ধরতে গেলে বাবা প্রথম কথা ছিল, পালিয়ে যা চৈত্র। আমি যেতে চাইনি, কিন্তু মৃত্যুমুখী বাবা জোর করে আমার ঘরের জানালা দিয়ে আমাকে বের করে দিলেন, আর তিনি পড়ে রইলেন সেখানে। আগুন জ্বলসে দিয়ে যায় আমার বাবাকে। পুরো সময়টাতে আমি মাকে কোথাও পাইনি, আর এখানে আসার পর মায়ের সাথে দেখা হয়ে যায়। বিয়েটা দরকার ছিল বলেই করেছি অনিম ভাই। অনিম সন্দেহজনক দৃষ্টিতে তাকায়, বলে, সব সত্যি বলেছিস নাকি কিছু লুকোচ্ছিস?
কি লুকাবো অনিম ভাই, যা সত্য ছিল সবই তোমাকে বললাম, এর বেশি কিছুই হয়নি। অনিম মেনে নেয়, তারপর নিজে থেকেই কথা ঘুরিয়ে অন্য কথা শুরু করে। চৈত্রিকা অনিমের মুখের দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, তোমাকে চাইলেও সব সত্য বলা সম্ভব না অনিম ভাই। যতটুকু তোমার জানা দরকার তুমি ততটুকু জেনেই খুশি থাকো। যতটুকু গোপন আছে ততটুকু আমি গোপন রেখেই না হয় এগোবো। দু ভাই বোন স্বাভাবিক হয়ে কথা বলতে শুরু করে। দুজনের কেউই জানে না তাদের কথাগুলো শুধু তারা একা নয়, তৃতীয় আরেকজনও শুনেছে। চৈত্রিকার পুরো ঘটনার বিবরণ শুনে তার ভ্রু কুঁচকেছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে বিড়বিড় করে বলে, চৈত্রিকা যদি কিছু নাই দেখে থাকে তবে প্রতিশোধের নেশা কেন? আদৌ কি সত্যি চৈত্রিকা কিছু দেখেনি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে পা রেখেছে বাড়িতে? বিকেলে চৈত্রিকা নিজের ঘরে বসে বসে আকাশ দেখছিল। বাহিরে আজ রোদ আছে, সূর্য তীক্ষ্ণ আলো দিচ্ছে, আকাশ একদম পরিষ্কার। চৈত্রিকা আনমনে সেদিকে তাকিয়েই বসেছিল। প্রহর ঘরে এসে চৈত্রিকাকে এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। ঘামে ভেজা শার্ট খুলতে খুলতে বলে, চোখে তাপ লাগছে না? ওভাবে আকাশের দিকে চেয়ে আছো কেন? চৈত্রিকা চোখ ফিরিয়ে নেয়, টুপ করে চোখ থেকে পানি পড়ে। দ্রুত চোখ মুখে প্রহরের দিকে তাকায়। প্রহর উদম বুকে ধপাস করে শুয়ে পড়ে বিছানায়। চৈত্রিকা লাফিয়ে সরে বসে ব্যস্ত গলায় বলে, এই এই উঠুন, বাহিরে থেকে এসে হাত মুখ না ধুয়ে শুয়ে পড়েছেন কেন? জলদি উঠুন। প্রহর শুয়ে থাকা অবস্থাতেই ভ্রু কুঁচকে তাকায়। চৈত্রিকার কথা পাত্তা না দিয়ে চুপচাপ শুয়ে থাকে। চৈত্রিকা ফুঁসে ওঠে, ফের বলে, একদম তেরামো করবেন না জমিদার সাহেব, জলদি গিয়ে আগে হাত মুখ ধুয়ে আসেন। প্রহর ফোঁস করে শ্বাস করে, তারপর বিরক্তি নিয়ে উঠে বসে। কোনো কথা ছাড়াই গোসলখানায় চলে যায়। চৈত্রিকা চোখ মুখ কুঁচকে বলে, কিছু নাও কিছু, বুঝি না কিছু। জমিদার সাহেব নিজে তো কোনো কাজ করে না, তাহলে এমন ঘেমে আসে কোন মহাকার্য করে? প্রহর তার হাত মুখ ধুয়ে এলে চৈত্রিকা তোয়ালে এগিয়ে দেয়। প্রহর কোনো রকমে হাত মুখ মুছেই শুয়ে পড়ে। চৈত্রিকা ছোট করে জিজ্ঞেস করে, আজ এমন হুটহাট শুয়ে পড়ছেন কেন? কি হয়েছে? ক্লান্ত লাগছে, একটু এদিকে আসো তো। প্রহরের অলস গলা। চৈত্রিকা কোনো কথা ছাড়াই এগিয়ে যায়। বিছানায় বসলে প্রহর মাথা গুজে দেয় চৈত্রিকার কোলে। তারপর এক হাত প্রহরের মাথায় রেখে বলে, হাত বুলিয়ে দাও। চৈত্রিকা ফ্রিজড হয়ে বসে থাকে। প্রহর ক্লান্ত ভেবে আর কিছু বলে না। ঘন ঘন শ্বাস ফেলে ধীরে ধীরে প্রহরের মাথায় হাত বুলাতে থাকে। প্রহর মাথা গুজে দেওয়া অবস্থাতেই বলে, সূর্যের আলো তোমার মুখের উপর পড়লে তোমাকে আরো বেশি মায়াবী লাগে চৈত্র। চৈত্রিকা চমকে প্রহরের দিকে তাকায়। প্রহর তখনও চোখ বন্ধ করেই আছে। চৈত্রিকা আর চোখে সূর্যের দিকে তাকায়, ঠোঁট কামড়ে হাসে। প্রহরের চুল ধরে টান দেয়। প্রহর আচমকা ব্যথা পাওয়ায় প্রথমে চোখ মুখ কুচকালেও পরে আর কিছু বলে না। উল্টো চৈত্রিকাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মুখ উদরে গুজে রাখে। চৈত্রিকা মনে মনে বকা দেয় প্রহরকে। তারপর প্রহরের চুল নিয়ে খেলতে থাকে। দুজনে অল্প সময়ে একে অপরের সাথে খুনসুটিতে মেতে ওঠে। একে অপরের বুঝতে পারে না তারা নিজেদের কি ভীষণ কাছে চলে এসেছে। আকাশে পূর্ণ চাঁদ, আশেপাশে অনেক তারাদের ভিড়। বাহিরটা যেন আলোয় চকচক করছে। সাথে নিজের ঘরে বসে জানালা দিয়ে সেই চাঁদকে দেখতেই ব্যস্ত। নিজের জীবনটা এত এলোমেলো কিভাবে হয়ে গেল? দীর্ঘশ্বাস ফেলে চাঁদের দিক থেকে চোখ সরাতেই ঘরে প্রবেশ করে পিয়াস। সাথী সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। শক্ত হাতে বিছানার চাদর আঁকড়ে ধরে নিজের মনকে শক্ত করি। পিয়াস সাথীর কাছে এগুতে এগুতে বলে, নতুন বউ কি করো? সাথী বড় বড় শ্বাস নেয়। কণ্ঠের জোর ধরে রাখার চেষ্টা করে বলে, আপনি এখানে কি করছেন? বাহ রে, বিয়ে করেছি বউয়ের কাছে আসবো না? এরকমটা কথা ছিল না। ছিল না তো কি ছিল না? তাতে আমি কি করব? পিয়াসের এমন কথাতে সাথী চমকায়। ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। পিয়াস গোপনে কুটিল হাসি হাসে। তারপর সাথীর পাশে বসতে বসতে বলে, জমিদার কথার খেলাপ না করলেও আমি করি, বাপের শিক্ষা এটা। এক হাতে সাথীর কাঁধ জড়িয়ে নেয়। সাথী চমকে উঠে সরে যেতে নেয়। পিয়াস আরো শক্ত করে ধরে। সাথী সরাসরি পিয়াসের দিকে তাকিয়ে হাত দিয়ে পিয়াসের থেকে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পিয়াসের শক্তির কাছে সাথী নড়তেও পারে না। সাথী কোনো রকমে বলে, ছাড়ুন। না ছাড়লে? সাথী ঘন ঘন শ্বাস নেয়। ততক্ষণে পিয়াসের হাতের বিচরণ ধীর হয়। সাথী কি করবে বুঝে ওঠে না। ভয়ে গলা শুকিয়ে আসে। পিয়াসকে যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করলেও পিয়াস বাধা মানে না। নিজের শক্তি খাটাতে থাকে। সাথী এক পর্যায়ে শান্ত হয়ে যায়। পিয়াস একটু অবাক হলেও নিজের কাজ থামায় না। সাথীকে বাঁধনমুক্ত করে হাত দেয় তার ব্লাউজে। সে সময়ে সাথী আচমকা ধাক্কা দেয় পিয়াসকে। তারপর বিছানা থেকে দ্রুত পায়ে নেমে টেবিলের উপর থেকে ফুলের টপ ছুঁড়ে মারে পিয়াসের দিকে। দৌড়ে বের হয়ে যায় ঘর থেকে। তবদা খেয়ে বসে থাকে পিয়াস। মিনিট দুয়েক পরই তার ঠোঁটের কোণে ভেসে ওঠে কুটিল হাসি। ফুলের টপ লাগা পায়ে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে আওড়ায়, ভয় পাও? তোমার ভয় থেকেই আমার জয়।
সাথী নিজের ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে যায় অর্পিতার ঘরে। রাতের বেলা হঠাৎ আতঙ্কিত অবস্থায় সাথীকে নিজের ঘরে দেখে অর্পিতা নিজেই ভয় পেয়ে যায়। সাথী ঘরের দরজা লাগিয়ে দিতেই অর্পিতা বলে, কি হয়েছে সাথী, তুমি এই ঘরে কেন? সাথী কোনো উত্তর না দিয়ে ব্যস্ত পায়ে এগিয়ে যায় অর্পিতার কাছে, হাত আঁকড়ে ধরে বলে, আপু আমি তোমার ঘরে থাকি, তোমার সাথে তো কেউ থাকে না, আমাকে আজকের রাতটা থাকতে দাও না আপু। আচ্ছা আগে শান্ত হও, কি হয়েছে বলো। পিয়াস ভাইজান কিছু করেছে? বড় ভাবিজানকে ডাকবো আমি? না না, চৈত্রর কাছে যাব না, ওখানে দুলাভাই আছে, সবাই এক, আমি ওনার ওখানে যাব না। আচ্ছা আচ্ছা, তোমার যেতে হবে না, তুমি এখানেই ঘুমাও। সাথী জড়সড় হয়ে শুয়ে পড়ে। অর্পিতা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। সাথীর ভীত মুখ দেখে তার কপালে চিন্তার রেখা ভেসে ওঠে। মনে মনে ঠিক করে সকালে এ বিষয়ে চৈত্রিকার সাথে কথা বলবে সে। সকাল সকাল চৈত্রিকার ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছিল, সেখানে নাসিমাও ছিল। চৈত্রিকাকে দেখে নাসিমার ভেতরের মৃত্যু ভয় ফের যেন জেগে ওঠে। নিজেকে কোনো রকমে আড়াল করে নেওয়ার চেষ্টা করে কাচুমাচু হয়ে দাঁড়ায়। চৈত্রিকা খেয়াল করে ভুরুদয় কুঁচকে নেয়, কিন্তু খুব একটা পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। কাজের মাঝেই বড়রা নিজেদের মাঝে কথা তোলে অর্পিতার চিটের বিয়ে নিয়ে। পল্লবী শায়লাকে বলে, তোর মেয়েকে আমি আমার বাড়ির মেয়ে থেকে আবার ছোট ছেলের বউ করতে চাই, এবার দিবি তো? শায়লা মাথা নিচু করে থাকে। আগের শায়লা হলে হয়তো অহংকারে নিষেধ করে দিত, কিন্তু এই শায়লার মাঝে আকাশ পাতাল তফাৎ। চৈত্রিকা আর চোখে শায়লার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। বড়দের মাঝে কথা বলাটা যুক্তিসঙ্গত হবে বলে মনে করে না। এর মাঝেই অর্পিতা ডাকে চৈত্রিকাকে। চৈত্রিকা হাত ধুয়ে আসলে অর্পিতা তাকে টেনে নিয়ে যায় নিজের ঘরে। সাথী ততক্ষণে উঠে চলে গেছে নিজের ঘরে। হুট করে অর্পিতার এমন কাণ্ডে চৈত্রিকা সুদায়। কি হয়েছে অর্পিতা আপু, হঠাৎ এভাবে টেনে আনলেন? অর্পিতা ধীরে ধীরে রাতের ঘটনাটা চৈত্রিকাকে বলে। সাথীর এমন আতঙ্কিত হওয়ার কথা শুনেই চৈত্রিকার রক্ত শীতল হয়ে যায়। সাথীর সাথে আবার কি করছে পিয়াস? কোনোভাবে পিয়াসের মনে অন্য কিছু চলছে না তো? চৈত্রিকা ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে। তার কিছু হলে সে মেনে নেবে, কিন্তু সাথীর কিছু হলে তার মেনে নেওয়ার কোনো জায়গা নেই। অর্পিতার ঘর থেকে বের হয়ে সরাসরি সাথীর ঘরে যায় চৈত্রিকা। সাথী তখন বিছানার উপর জড়সড় হয়ে বসে আছে, ভেতর থেকে দরজা লাগিয়ে দেওয়া। চৈত্রিকা ঘরে টোকা দিতেই সাথী লাফিয়ে ওঠে। 12 কয়েক ঢুক গেলে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজার দিকে। 2-3 বার টোকা দেওয়ার পরও দরজা না খোলায় চৈত্রিকা ডাক দেয়, সাথী সাথী। সাথী বুঝতে পারে চৈত্রিকা, ছুটে গিয়ে দরজা খুলে দিয়ে জড়িয়ে ধরে চৈত্রিকাকে। চৈত্রিকা চমকে ওঠে, নিজেকে সামলে সাথীর মাথায় হাত রেখে বলে, কি হয়েছে সাথী, এমন করছিস কেন? সাথী ফুপিয়ে ওঠে। চৈত্রিকা সাথীকে সোজা করে দাঁড় করায়, টেনে ঘরের মাঝে নিয়ে দরজা আটকে দেয়। তারপর সাথীর থুতনি উঁচু করে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? পিয়াস রেনোয়াজ কিছু বলছে তোরে? সাথী চৈত্রিকার দুহাত ঝাপটে ধরে কাঁদতে কাঁদতেই বলে, চৈত্র আমারে বাঁচা, ওই লোকটা আমাদের সবাইরে মেরে ফেলবে, তোকে, আমাকে, আব্বা আম্মা সবাইকে মেরে ফেলবে। চল চৈত্র, আমরা এখান থেকে চলে যাই। চৈত্রিকা জড়িয়ে ধরে সাথীকে। সাথী তখনও কান্না করেই যাচ্ছে। চৈত্রিকা সাথীর পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, ছোট্ট করে বলে, কিচ্ছু হবে না, কাঁদিস না, তুই সবসময় আমার সাথে থাকবি, রাতে তুই আর আমি একসাথে থাকবো। দুলাভাই তোকে আসতে দেবে? তুই এত ভাবিস না, ভয়ও পাস না, আমি আছি তো। সাথী কান্না থামায়। চৈত্রিকা সাথীর চোখ মুখে দিয়ে বলে, চল নিচে যাই, তোকে একটা কথা বলি। বল। এবাড়ির কাউকে বিশ্বাস করিস না চৈত্র, এরা সবাই মনে এক আর মুখে আরেক করে ঘুরে বেড়ায়, এরা সবাই ভেতরে ভেতরে শয়তান। চৈত্রিকা চুপ থাকে। সাথে যে কথাটা প্রহরকে নিয়েও বলেছে তা বুঝতে বাকি থাকে না, কিন্তু হঠাৎ করে এমন কথার মানে বুঝে ওঠে না। চৈত্রিকা নিজেকে সামলে আর কোনো কথা না বলে সাথীকে নিয়েই নিচে নামে, কিন্তু মনের মধ্যে খুঁতখুঁত থেকেই যায়। কি এমন কারণে সাথী তাকে এই কথা বলল? চিত্র যদিও অসুস্থ, তবুও অর্পিতার চিত্র নিয়ে বিয়ে নিয়ে কথা হচ্ছে। চয়ন এই বিয়ে নিয়ে যথেষ্ট অনিচ্ছা প্রকাশ করলেও প্রহরের কাছে হার মেনে নিয়েছে। প্রহরের কথা অনুযায়ী হলরুমে বৈঠকে বসেছে, সবাই হাজির। চিত্র প্রহরের পাশে বসে আছে, অর্পিতা এক কোণে চৈত্রিকার পাশে দাঁড়িয়ে। চয়ন নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেই শিমুলকে বলে, দেখ ভাই, এতদিন যা হওয়ার হয়ে গেছে। আমার ছেলে আর তোর মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। আমি তোর মেয়ের হাত চাই আমার ছেলের জন্য, তুই দিবি? শিমুল চমৎকার করে হাসে। সে এত প্যাচ বোঝে না, তার কাছে সন্তানের মুখের হাসিটাই বড়। চয়ন ইচ্ছায় বলুক কিংবা অনিচ্ছায়, বিয়েটা হলেই সে খুশি। তার মেয়ে আর কষ্ট পাবে না অন্তত। সে বিনা বাক্যে বেয়েই হাসি মুখে মাথা নাড়ায়। তারপর ছোট্ট করে বলে, তবে আমি একবার অর্পিতাকে জিজ্ঞেস করে নিতে চাই, বিয়েটা ওর, তাই ওর সম্পূর্ণ অধিকার আছে নিজের ব্যাপারে মতামত দেওয়ার। অর্পিতা
অর্পিতাকে নিয়ে শাইলা এগিয়ে আসে। অর্পিতা মাথা নিচু করে থাকে শিমুল সুদয়। তোর বিয়েতে কোনো আপত্তি আছে আম্মা? অর্পিতা হাতে হাত ঘষতে থাকে। নিজের ভালোবাসার মানুষকে পেতে কার আপত্তি থাকে, কিন্তু বিগত ঘটনার জন্য তার ইতস্তবোধ হচ্ছে। ওই ঘটনাগুলো থেকে এখনো যে সে বের হতে পারেনি, এটাই তার বহিঃপ্রকাশ। অর্পিতাকে চুপ করে থাকতে দেখে প্রহর গম্ভীর স্বরে শুধায়, আপত্তি আছে তোর? প্রহরের প্রশ্নে গলা শুকায় অর্পিতার। কোনো রকমে মাথা দুলিয়ে নাড়ায়। কম বেশি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। প্রহর একই প্রশ্ন চিত্রকেও করে। চিত্রও দুদিকে মাথা নাড়ায়। বিয়ে পাকা হয়ে যায়। অর্থির মাধ্যমিক শেষ হলেই দুজনের বিয়ে ধুমধাম করে দিয়ে দেওয়া হবে। অর্পিতা আর চিত্র দুজনেই নিজেদের দিকে আর চোখে তাকায়। একে অন্যকে ঠিকই ভীষণ ভালোবাসে, অথচ দুজনের মাঝে দাঁড়িয়ে গেছে এক বিশাল দ্বিধার দেয়াল, যা টপকে দুজনেই একে অন্যের সামনে যাওয়া হচ্ছে না। বিয়ের সকল কথাবার্তা শেষে বড়রা সবাই নিজেদের মতো চলে যায়। হলরুমে ছোটরা মজা করতে থাকে। সব থেকে বেশি খুশি হয় অর্থি। অর্থির লাফানো দেখে অনিম ভেঙচি কেটে বলে, এমনভাবে লাফাচ্ছে যেন নিজের বিয়ে। কথাটা আসতে বললেও ঠিকই অর্থির কান অব্দি চলে যায়, কারণ দুজন পাশাপাশিই ছিল। অর্থি নিজের লাফানো রেখে কোমরে হাত দিয়ে অনিমের দিকে তাকায়। ভ্রুকুচকে বলে, এই যে প্যাট মোটা, এটা আমার বিয়ে না, তাতে কি? এটা আমার চিত্তু ভাইয়া আর অর্পিয়াপুর বিয়ে, আমি লাফাবই, আপনার কি? কথাটা অর্থি জুড়েই বলে। সবাই তাকায় অনিম আর অর্থির দিকে। অনিম থতমত খেয়ে বলে, আমার আবার কি, তুমি লাফাও, জোরে জোরে লাফাও। অর্থি ভেঙচি কেটে লাফানো শুরু করে। সবাই মুখ চেপে হাসে। চৈত্রিকাও এখানেই বসেছিল, কিন্তু প্রহর ঘরে যাওয়ার আগে তাকে ডাকে। চৈত্রিকা প্রহরের পিছু পিছু ঘরে আসে। প্রহর নিজের টি শার্ট চেঞ্জ করে শার্ট পরতে পরতে বলে, আমি একটু বাহিরে যাচ্ছি, তুমি চিত্রের দিকে খেয়াল রাখো আপাতত। চৈত্রিকা মাথা নাড়ায়। প্রহর গাড় বাঁকিয়ে একবার চৈত্রিকার দিকে তাকিয়ে নিজের শার্টের শেষ বোতামটা লাগায়। চৈত্রিকা মাথা নিচু করে দাঁড়িয়ে মেঝেতে নখ খুঁড়তে ব্যস্ত। প্রহর সামনাসামনি এসে চৈত্রিকার কপালে পড়ে থাকা চুলে ফু দেয়। চৈত্রিকা চোখ বন্ধ করে নেয়। প্রহর ঠোঁট কামড়ে হেসে গম্ভীর গলায় বলে, এত কি ভাবো সারাদিন? চৈত্রিকা কিছু বলে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। প্রহর মাথাটা একটু এগিয়ে দিয়ে চৈত্রিকার কপালে চুম্বন করে। চৈত্রিকা কেঁপে ওঠে, চোখ মেলে সরাসরি তাকায় প্রহরের চোখের দিকে। প্রহর সরে গিয়ে চুল আছড়ে নিয়ে ঘর থেকে বের হতে নেয়। চৈত্রিকা পেছন থেকে বলে, কাল একটু আমাকে শহরে নিয়ে যাবেন? প্রহর গাড় বাঁকিয়ে তাকায়। ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? কাল আমার বাবার মৃত্যুবার্ষিকী, কবর জিয়ারত করার জন্য হলেও আমার যাওয়া দরকার। একটু নিয়ে যাবেন জমিদার সাহেব? প্রহর থমকায়। চৈত্রিকা তাকায় না তার দিকে। বাবার মৃত্যুবার্ষিকী বলার সময় তার গলা কেঁপে ওঠে। প্রহর নিষ্পলক কিছুক্ষণ চৈত্রিকার দিকে তাকিয়ে ভীষণ শান্ত স্বরে জবাব দেয়, নিয়ে যাব। প্রহর বেরিয়ে যায়। চৈত্রিকা বসে পড়ে। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, কান্না আটকানোর চেষ্টা করে। এক হাতে বিছানার চাদর শক্ত করে চেপে ধরে, অন্য হাতে নিজের শাড়ি চেপে ধরে চোখ ঝাপটাতে থাকে। কিছুতে সে কাঁদবে না। অনেকক্ষণ নিজের সাথে লড়াইয়ের পরও যখন পেরে ওঠে না, তখন মুখে হাত চেপে ধরে ঠুকরে ওঠে। কান্নারত অবস্থাতেই বলে, কালকের দিনটা আমার জন্য বিষাক্ত। কালকের দিনেই আমি মা নামক মানুষটার নোংরা একটা রূপ দেখেছি। কালকের দিনেই আমি আমার ভীষণ প্রিয় বাবাকে হারিয়েছি। নিজ চোখের সামনে নিজের বাবাকে একটু একটু করে নিঃশেষ হতে দেখেও কিচ্ছু করতে পারিনি। কালকের দিনেই আমি বেঁচে গিয়েও মরে গেছি। তুমি তো আমাকে বাঁচাতে পাঠিয়েছো বাবা, কিন্তু আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আমি তোমাকে আর একটিবার দেখতেও পারিনি বাবা। আই মিস ইউ বাবা। আমি তোমাকে ভীষণ মিস করি বাবা। আমার তোমাকে আরো একটাবার ভীষণ দেখতে ইচ্ছে করে বাবা। বাবা। বোবা কান্নায় ভেঙে পড়ে চৈত্রিকা। ঘরের বাহিরে দাঁড়িয়ে চৈত্রিকার প্রত্যেকটা শব্দ শুনে প্রহর। চৈত্রিকার আক্ষেপের এক একটা বাক্য হৃদয় এফুর ওফর করে দেয়। ফাঁকা ঢুক গেলে চৈত্রিকার কান্নারত মুখের দিকে তাকায়। বুকের বাম পাশে মুহূর্তেই চিনচিনে ব্যথা অনুভব হয়। অর্থি নিজের পড়ার টেবিলে বসে একধানে তাকিয়ে আছে তার ঘামে ভিজে যাওয়া মাস্টারমশাইয়ের মুখপানে। মাস্টারমশাই ফ্যানের বাতাসে নিজেকে জিরানোর সাথে সাথে অর্থির বই দেখতে ব্যস্ত। এদিকে তার ছোট্ট ছাত্রী যে ভীষণ করে তাকে দেখে নিজের চোখের তৃষ্ণা মেটাচ্ছে, এ কি সে টের পেয়েছে? কি জানি। প্রহর দুপুরের পরে এসে পল্লবীকে বলে গেছিল যে নিবিড় আজ আসবে অর্থিকে পড়াতে। তাই সময় মতো যেন অর্থি পড়ার ঘরে বসে থাকে। সে সময় থেকেই যেন অর্থির সময় কাটছিল না। ভেতরটা অস্থির হয়েছিল তার মাস্টারমশাইকে দেখার জন্য। যখন সকল অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে ঘরে নিবিড় প্রবেশ করে, তখন মিনিট খানিকের জন্য থমকে যায় অর্থি। শ্যামবর্ণের মানুষটার চোখ মুখ কালচে হয়ে আছে। ফোঁটা ফোঁটা ঘাম জমে আছে গোটা মুখ জুড়ে। অর্থিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিবিড় সরাসরি আগে বলে, ফ্যানের পাওয়ার বাড়াও তো অর্থি, ভীষণ গরম লাগছে।
অর্থি অস্বাভাবিক হয়ে যায়, হুট করেই অনুভূতিরা এলোমেলো হয়ে যায়। তবে সে নিজেই গিয়ে ফ্যানের পাওয়ার বাড়িয়ে দিয়ে এসে নিজ জায়গায় বসে পড়ে। তখন থেকেই নিবিড় অর্থির বই দেখছে আর অর্থি নিজের মাস্টার মশাইকে দেখছে। এই কালচে হওয়া মুখেও সে অদ্ভুত মুগ্ধতা খুঁজে পাচ্ছে। কি প্রশান্তি নিয়ে দেখছে মেয়েটা। অর্থি গালে হাত দিয়ে ঠোঁট উল্টে তাকিয়ে থাকে। নিবিড় ইংলিশ বইয়ের পড়া বের করে অর্থির দিকে এগিয়ে দিয়ে বলে, এটা পড়ো, জলদি মুখস্থ করবে। অর্থিকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে নিবিড় ভ্রু কুচকায়। অর্থির সামনে তুড়ি বাজাতেই অর্থি লাফিয়ে ওঠে, চোখ পিটপিট করে বলে, যে মাস্টার মশাই, মন কোথায় থাকে? পড়া দিয়েছি পড়ো। অর্থি মাথা নাড়িয়ে বইয়ের দিকে ঠিকই তাকায়, কিন্তু পড়ে না। মাথা উঁচু করে নিবিড়ের দিকে তাকিয়ে দেখে নিবিড় ভ্রু কুচকে তার দিকেই তাকিয়ে আছে। থতমত খেয়ে যায় অর্থি। নিবিড় নড়ে চড়ে বসে বলে, সমস্যা কি অর্থি? বইয়ের দিকে তাকিয়ে কি করছো? পড়বে কখন? তোমার এই সপ্তাহ পরেই কিন্তু পরীক্ষা, ভালো করে পড়ো। অর্থি মিনমিন স্বরে বলে, পড়বো। তার আগে একটা প্রশ্ন করি। না। নিবিড়ের মুখের উপর বারণ করে দেওয়ায় অর্থি কষ্ট পায়, কিন্তু দমে না। উল্টো এবার গলার স্বর উঁচু করে বলে, না বললেই হলো, আমি প্রশ্ন করবই। তাহলে অনুমতি নিচ্ছ কেন? নিবিড়ের ভাবলেশহীন ব্যবহার মোটেও ভালো লাগে না অর্থির। তবুও সে নিজের মনকে শান্ত করে বলে, ভুলে গেছিলাম, আপনি এই 4 দিন কোথায় ছিলেন? আজ কোথা থেকে উদয় হলেন? আপনি জানেন এখানে কত কিছু হয়েছে? নিবিড় শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্থির চোখ মুখে অস্থিরতা। এই অস্থিরতার মানে বুঝতে খুব একটা সময় লাগে না নিবিড়ের। অথচ এই অস্থিরতা সে গত কয়েকদিন আগেও ভীষণ করে চাইলেও এখন কোনো অনুভূতি নেই এই অস্থিরতা কমানোর কোনো প্রচেষ্টা। নিবিড়ের উত্তর না পেয়ে অর্থি ফের একই প্রশ্ন করে। নিবিড় শীতল কণ্ঠে জবাব দেয়, তোমার জানার কোনো দরকার নেই অর্থি, নিজের পড়াটা পড়ো। মাস্টার মশাই, তুমি কি চাও আমি গ্রাম ছেড়ে চলে যাই? অর্থি ফেলফেল করে তাকায়। সে কেন চাইবে তার মাস্টার মশাই গ্রাম ছেড়ে চলে যাক? নিবিড়ের কথার মানে না বুঝলেও মাথা দুদিকে ঠিকই নাড়ায়। নিবিড় নিজেই বলে, তাহলে পড়ো। তুমি মাধ্যমিক ফেল করলে তোমার বাবা আমাকে এই গ্রাম ছাড়া করবে। আমি তোমার পাশ করার দায়িত্ব নিয়েছিলাম, দয়া করে আমাকে ছোট করো না। নিবিড়ের এমন গম্ভীর আচরণ, কথার ধরনে অর্থি নিশ্চুপ হয়ে যায়। মাথা নিচু করে কয়েকবার ফাঁকা ঢোক গিলে পরের দিকে দৃষ্টি দিয়ে চুপচাপ মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু মন এক জায়গায় আর চোখ এক জায়গায় থাকলেই কি পড়া হয়? উহু, না। অর্থি কিছুটা সময় পড়ে গেলেও পড়া মুখস্থ হলো না। বারবার অকারণে চোখ ঝাপসা হলো। নিবিড় সবটা খেয়াল করেও হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল, কোনো শব্দও করলো না। অনেক কষ্টে অর্থি পড়া মুখস্থ করে। পরপর পুরোটা সময় পড়িয়ে নিবিড় কিছু হোমওয়ার্ক দেয়, তারপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, পরীক্ষার আগের কদিন আমি তোমাকে সকাল বিকাল দুবেলাই পড়াবো, এগুলো করে রেখো। নিবিড় নিজের কথা শেষ করে চুপচাপ ঘর ছেড়ে পেরিয়ে যায়। অর্থি কিছুক্ষণ সেখানেই বসে রইল, তারপর ছুটে ঘর থেকে বের হয়ে রেলিং ধরে দাঁড়ায়। নিবিড় তখনও সদর দরজা পার হয়নি। এর মাঝেই অর্থিকে রেলিং এর সামনে দেখে অনিম এগিয়ে আসে। অর্থির চুলে টান দিয়ে বলে, পড়া ফাঁকি দিয়ে এখানে কি করো? অর্থি এক পলক তার দিকে তাকায়, মলিন মুখেই বলে, আমার পড়া শেষ। পেট মোটা অনিম ভাই। অনিম কটমট করে তাকায়, তবে অর্থির মলিন মুখ দেখে কিছু বলে না। নিবিড় সদর দরজায় দাঁড়িয়ে পিছু ফিরে অনিম আর অর্থিকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যথা মনে সেও হাসে। হেসেই বের হয় জমিদার বাড়ি থেকে। বিড়বিড় করে আওড়ায়, তুমি চাঁদ, আমি বামন। তুমি জমিদার কন্যা আর আমি সামান্য মধ্যবিত্ত এক প্রজা। আমাদের কখনো মিল হয় সম্ভব? উহু, না। তবু এই বেহায়ামন তোমাকে ভালোবাসবে না করেও তোমার বোকা কথার প্রেমে পড়ে গেল, মায়ে পড়ে ভালোবাসায় বেড়ে গেল। আমার মরণ বুঝি এভাবেই হওয়ার ছিল। আজ চৈত্রিকার বাবার মৃত্যুবার্ষিকী। গতদিন থেকে চৈত্রিকার মুখ মলিন হয়েছিল। প্রহর রাতে বাড়ি আসতে আসতে চৈত্রিকা সাথীর কাছে গিয়ে শুয়ে পড়ে। মন ভালো না থাকায় প্রহরের জন্য অপেক্ষা করে না। প্রহর তাকে খুঁজবে জেনে ছোট্ট একটা চিরকুটে নিজের ঘুমানোর খবর জানিয়ে দিয়েছে চৈত্রিকা। সকালের কথাগুলো শুনে প্রহরের মনটা বিষিয়ে থাকলেও এই ছোট্ট একটা চিরকুটি মন ভালো করে দিয়েছিল। সকালে খাওয়া দাওয়ার পর চৈত্রিকা আর প্রহর তৈরি হয় শহরে যাওয়ার জন্য। জমিদারের নিজের গাড়ি থাকলেও চৈত্রিকা বলেছে সে বাস ছাড়া যাবে না। হুট করে এমন আবদারে প্রহর চমকেছে ঠিকই। হলরুমে এসে দাঁড়াতেই সামনে পড়ে চয়ন। দুজনকে তৈরি হয়ে বের হতে দেখে ভ্রু কুঁচকে শুধায়, সকালবেলাতে দুজন কোথায় যাচ্ছ প্রহর? প্রহরের সহজ জবাব, আজ চৈত্রিকার বাবার মৃত্যুবার্ষিকী, তাই শহরে যাব কবর জিয়ারত করতে। পল্লবী এগিয়ে এসে বলে, তোরা একা যাচ্ছিস কেন? আমাদের বললে আমরা সবাইও তো যেতাম। সমস্যা নেই আম্মা, পরবর্তী বছরে না হয় বাড়ির সবাই মিলে গেলেই হবে। চৈত্রিকার কথায় নাসিমা দূর থেকেই শোনে। চৈত্রিকা তাকায় নাসিমার দিকে। নাসিমার ভেতর মোচড় দেয়। উহু,
এটা আজকের দিনের স্বামী হারানোর শোকের নয়, এটা মৃত্যুর ভয়ের। চৈত্রিকা যে ভয়ঙ্কর রূপ সে স্বপ্নে দেখেছে, এরপর চৈত্রিকার সামনে যেতেই তার কলিজা কাঁপে। চৈত্রিকা নাসিমার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। অনিম কোনো রকমে ছুটে আসে সিঁড়ি দিয়ে, চৈত্রিকার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, চল, আমাকে রেখেই বের হয়ে পড়েছিস কেন? ডাকবি না একবার? চৈত্রিকা অবাক হয়ে বলে, দুদিন আগেই তো এলে, আজই আবার যাবে আমাদের সাথে? অনিম মুখটা মলিন করে জবাব দেয়, হ্যাঁ, আমি তোকে নিয়ে যাওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু এসে দেখি এখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, বাদ দে, আজ যাই, তোর ননদের বিয়ের আগে আগে আবার ঘুরতে চলে আসবো। চল এখন। প্রহর কপাল কুঁচকে তাকিয়ে থাকে অনিমের দিকে। অনিমকে কেন যেন তার পছন্দ না। চৈত্রিকার আশেপাশে দেখলেই তার কেমন যেন রাগ রাগ লাগে। চৈত্রিকা অনিম আর প্রহরকে বলে, আপনারা বের হন, আমি আসতেছি। প্রহর কোনো কথা ছাড়াই হন হন করে বের হয়ে যায়। অনিমও পিছু পিছু যায়। চৈত্রিকা সোজা নীরা আর অর্পিতার কাছে গিয়ে বলে, বুবু, আমি সন্ধ্যার মাঝেই চলে আসব। এতটুকু সময়ের জন্য আমার বোনটাকে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম, একটু দেখে রাখবেন। ভীষণ ভীতু মেয়েটা, শুধু আজকের দিনটার জন্য একটু ওকে আগলে রাখবেন বুবু। নীরা চৈত্রিকাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না বড় ভাবিজান, আমরা সাথীকে দেখে রাখবো, আপনি নিশ্চিন্তে যান। চৈত্রিকা, নীরা, অর্পিতা, পল্লবী শায়লার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রহর আর অনিম বাহিরেই দাঁড়িয়েছিল। প্রহর যদিও অনিমের সাথে কোনো কথা বলেনি, আর বেচারা অনিমও প্রহরের সাথে ভয়ে কোনো কথা বলেনি। চৈত্রিকা আসতেই প্রহর চৈত্রিকার হাত চেপে ধরে হাঁটা লাগায়। চৈত্রিকা, অনিম দুজনেই থতমত খায়। চৈত্রিকা নিচু গলায় বলে, এভাবে দৌড়াচ্ছেন কেন জমিদার সাহেব? একটু আস্তে হাঁটুন না, আমি ব্যথা পাবো। প্রহর হাঁটার গতি কমিয়ে দিলেও হাত ছাড়ে না। অনিম ধরে থাকা হাতের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে। প্রহরের চোখ মুখ পর্যবেক্ষণ করে ঠোঁট চেপে হাসে। তার বুঝতে বাকি নেই প্রহর জেলাস। চৈত্রিকা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে ফের বলে, অনিম ভাই, কি ভাববে জমিদার সাহেব? হাতটা তো ছাড়ুন। প্রহর ছাড়েও না, কোনো কথাও বলে না, উল্টো আরো শক্ত করে ধরে হাঁটতে থাকে। হতাশ হয়ে চৈত্রিকা চুপ হয়ে যায়। অনিম পকেটে হাত গুজে আরামে মুচকি হাসতে হাসতে হাঁটতে থাকে। ঘাড় ফিরিয়ে এসে হাসি দেখে চৈত্রিকা লজ্জায় মাথা নিচু করে নেয়। চৈত্রিকা, প্রহর, অনিম সরাসরি আগে কবরস্থানে আসে। চৈত্রিকা যদিও একটু ভয় পায়, অনিমের বাবা মা সবাই আসবে আজ। এখানে এসে যখন জানবে তাদের বাড়ির মেয়ে বিয়ে হয়ে গেছে তাদেরই অজান্তে, তখন তাদের কি অবস্থা হবে এটা ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে চৈত্রিকার হঠাৎ এমন চোরের মতো মুখ করা দেখে প্রহর মাথাটা চৈত্রিকার দিকে এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, এমন চোরের মতো করছো কেন? কি হয়েছে? চৈত্রিকা ভ্রু কুঁচকে তাকায় শুধু, কিন্তু কিছু বলে না। অনিম সামনে থেকে বলে, চৈত্রিকা, বেশি চিন্তা করিস না, আমি বাড়িতে গিয়ে আব্বা আম্মারে সবটা বুঝাইয়া বলবনি। প্রহর শুনলো। তার চতুর মস্তিষ্ক সবটা সহজেই আয়ত্তে নিয়ে আসলো। তবে সে পরিস্থিতি স্বাভাবিক করতে বললে, আজান তো একটু আগে দিয়ে দিয়েছে, আগে নামাজ পড়ে তারপর তো কবর জিয়ারত করা হবে, হুজুরও তো লাগবে। অনিম মসজিদে যাবে তো? অনিম মাথা নাড়ায়। প্রহর চিন্তিত গলায় বলে, কিন্তু চৈত্রিকা, আপনারা নামাজে যান, আমি পাশের এতিমখানায় বসতেছি, সমস্যা হবে না, সামনেই থাকবো, নামাজ শেষ করে এসে ডেকে নিয়ে আসবেন না হয়। চৈত্রিকার কথা সায় দিলেও প্রহর পুরোপুরি সন্তুষ্ট হয় না, কিন্তু কিছু করার নেই বলে চৈত্রিকাকে পাশের অনাথ আশ্রমে বসিয়ে দিয়ে প্রহর আর অনিম চলে যায় নামাজে। নামাজ শেষ করে কয়েকজন হুজুরকে নিয়েই দুজন ফিরে আসে। সবাইকে কবরস্থানের ভেতরে পাঠিয়ে প্রহর চৈত্রিকাকে নিয়ে আসে। কবরস্থানে মেয়েদের যাওয়া নিষেধ থাকায় চৈত্রিকা বাহিরে দাঁড়িয়ে নিজের বাবার কবরের দিকে তাকিয়ে থাকে। প্রহর হুজুরদের সাথে কবর জিয়ারত শেষ করে। এর মাঝেই দুজন লোক এসে কিছু খুরমা মিষ্টি দিয়ে যায়। সেগুলো অনাথ আশ্রম আর মসজিদে দিয়ে দেয় প্রহর। চৈত্রিকার ভাগ্য ভালো থাকায় পুরো সময়ে তার ফুপিদের বাড়ির কেউই আসেনি। চৈত্রিকা বাহির থেকে চোখ জুড়িয়ে নিজের বাবার কবরস্থান দেখে দীর্ঘশ্বাস ফেলে। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সব মিলিয়ে সেখানেই সময় কাটে 4টা পর্যন্ত। অনিমের বাড়ির লোকজন আসা দেখে চৈত্রিকা আড়াল হয়ে যায়। দুজনে এক ফাঁকে বের হয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। চৈত্রিকা প্রহরের কাঁধে মাথা রেখে বসে থাকে বেঞ্চে। প্রহর এক হাতে চৈত্রিকাকে আগলে নিয়ে ছোট করে বলে, শরীর খারাপ লাগছে? চৈত্রিকা দুদিকে মাথা নাড়ায়। প্রহর বুঝে চৈত্রিকার বাবার জন্য তার মন খারাপ। দীর্ঘশ্বাস ফেলে বলে, মন খারাপ করো না, যার যতটুকু হায়াত সে ততটুকুই বাঁচবে। আল্লাহ হয়তো তোমার বাবাকে অতটুকুর জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। মন খারাপ না করে দোয়া করো। চৈত্রিকা শুনেও কিছু বলে না, চুপচাপ মাথা এলিয়ে পড়ে রয়। এর মাঝে বাস চলে আসে। চৈত্রিকা বাসেও প্রহরের কাঁধে মাথা রাখে। দুজনে নিঃশব্দে নিজেদের ভালোবাসা বিনিময় করে। একজনের মন খারাপে অন্যজন শক্ত হাতে আগলে বসে থাকে। অনেকটা সময় পর চৈত্রিকা শীতল স্বরে বলে, ভালোবাসার শাস্তি কি জমিদার সাহেব? বিচ্ছেদ নাকি মিলন? প্রহর হঠাৎ এমন প্রশ্নে খানিকটা চমকালেও প্রকাশ করে না। ঘাড় বাঁকিয়ে চৈত্রিকার দিকে তাকিয়ে বলে, ভালোবাসার শাস্তি কেবলই কষ্ট আর মায়া। বিচ্ছেদ কিছু সময় শাস্তির না শান্তির কাজ করে। আমার শাস্তি কি?
প্রহর মনে মনে হাসে। চৈত্রিকাকে এক হাতে নিজের সাথে জাপটে নিয়ে এলোমেলো হওয়া চুলগুলো গুজে দেয় কানের পিঠে, কপালের এক কোণে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, তোমার শাস্তি আজীবন তুমি জমিদার সাহেবের বক্ষে গেঁথে থাকো, জমিদার সাহেবের প্রশান্তির কারণ হয়ে থাকো আমৃত্যু। চৈত্রিকা চোখ বন্ধ করে থাকে, মনে মনে অন্য কিছু ভাবে। সে কি সত্যিই ভালোবাসে জমিদার সাহেবকে, নাকি সেও মহুয়ার মতো ছলনা করে যাচ্ছে তার জমিদার সাহেবের সাথে? সে যদি ছলনাই করে যায়, তবে জমিদার সাহেব টের কেন পেল না? জমিদার সাহেব তো বিচক্ষণ মানুষ। আচ্ছা, সে সত্যিই ভালোবেসে ফেলেছে, নাকি এই বিচক্ষণ পুরুষটি তার ছলনাকে ধরতে পেরেও নিজেকে শান্ত রেখেছে? দ্বিধাদ্বন্দ্ব মন নিয়েই প্রহরের কাঁধে মাথা রেখে পুরো রাস্তা পাড়ি দেয় চৈত্রিকা।